আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। প্রতিদিনের মতো আজকেও আমি লাইভে আসলাম এবং পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমার সঙ্গে আছেন আমির আলী হাওলাদার, বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান। আমির আলী হাওলাদার সম্পর্কে আপনারা নতুন করে পরিচয় করে দিতে হবে না, তবে ওনার এক বর্ণাঢ্য ঐতিহ্য আছে এবং আমাদের এই চ্যানেলে আপনারা তার আগের ইন্টারভিউগুলো শুনবেন। একসময় সারা জাগানো বাংলাদেশ থেকে সাবধান এমন একটি মানে নিউজ করেছিল হংকং ভিত্তিক পত্রিকায়। সেটা একটা ষড়যন্ত্রমূলক নিউজ। ওসামা বিন লাদেনের সঙ্গে তার চেহারার মিল দেখে প্রচ্ছদে তার ছবি দিয়েছিল। পত্রিকার নাম কি? রিভিউ পত্রিকা। তো যাই হোক, সেটাতে উনি কত কোটি টাকার মামলা করেছিলেন? $2 বিলিয়ন মামলা করেছিলেন এবং মামলায় ওনার নৈতিকভাবে বিজয় হয়েছিল এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্ট্রংলি তার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং এমন একজন মানুষ যিনি মুসল্লিদের জন্য কাজ করেন, মুসলিম উম্মার জন্য উনি কাজ করেন। মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি পত্রপত্রিকার বিভিন্ন খবর বিভিন্ন সময় দেখেন, আমাদের সঙ্গে আলোচনাও করেন। নানান রকম মব জাস্টিস, নানান রকম অন্যায় বিচার, চুরি ছিনতাই, খুন ডাকাতি। সে সাথে আপনি একটি বিষয় আলোচনা করছিলেন যে দুর্নীতি, বঙ্গবন্ধু পরিবারের দুর্নীতি নিয়ে আপনি একটু আলোচনা করছিলেন। তো যার কারণে এই বিষয়টাকে আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই দুর্নীতিটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গেল, তার ফল তো তারা ভোগ করছেই। আপনি কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশে যে যেখানে আছেন, আসলে দুর্নীতি এমন একটা, কোথায় বাংলাদেশের দীর্ঘ 15 বছরে কোন প্রতিষ্ঠানে দুর্নীতি হয় না, কোন প্রতিষ্ঠানে সিন্ডিকেট হয় না, কোন প্রতিষ্ঠান দিল্লির তাবেদারি ছাড়া এবং শেখ পরিবারের ভাগ ছাড়া সেটা আছে? আপনাকে একটি বলেন সেটা। কারণ বাংলাদেশের যতটি লাভজনক যত প্রতিষ্ঠান আছে, এমনকি আচ্ছা দুঃখের সাথে বলতে হয়, দীর্ঘ 15 বছর এতিমদের চামড়া, এই চামড়া সিন্ডিকেট হতো দিল্লি থেকে। এই দিল্লি সমস্ত চামড়াগুলি বাংলাদেশ থেকে সস্তা দামে তারা সবগুলি নিয়ে নিত। যেখানে একজোড়া জুতার দাম হলো 6,000, 8,000 টাকা, 5,000 টাকা, 4,000 টাকা চামড়ার জুতা, সেখানে দেখা যাচ্ছে যে একটা চামড়ার দাম হলো 200 টাকা। এটা একটা এটা ঘটনা হলো সারা বাংলাদেশের যত কমি মাদ্রাসার যত এতিমখানা আছে, যাতে এতিমখানাগুলি সামনের দিকে অগ্রসর না হতে পারে। আচ্ছা, এটা ছিল দিল্লির একটা প্ল্যান, প্লাস যা হতো 50-50 শেখ পরিবার আর দিল্লি পরিবার, এরা এটাকে ভাগ করে খেত। এদেশে সম্পদ। তো আজকে আমি 2-4টা কথা বলে আমি শেষ করব। কারণ ঘটনা হলো এই বছর 2025-এ যত চামড়া আছে, আমি মনে করব তত্ত্বাবধান সরকারের নিয়ন্ত্রণে নিয়ে অন্তর্বর্তী সরকারের যত চামড়া আছে কমি মাদ্রাসার, প্রত্যেকটা মাদ্রাসার লিস্ট করে এই চামড়াগুলি তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। আচ্ছা, এবং দরকারে গভর্নমেন্ট 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 5 মাস পরে হোক, তারা এখান থেকে তারা সেল দিবে। কারণ ঘটনা হলো এই কমি মাদ্রাসা এত টাকা নেই, আর যদি তা যদি না হয় তারা একটা ওয়ার্ড করে দেখ, ওয়ার্ড বাই ওয়ার্ডে একত্রিত করে গভর্নমেন্টের তত্ত্বাবধানে গভর্নমেন্ট টাকা দিয়ে এটা একটা রেট না দেও, অন্তপক্ষে গভর্নমেন্ট তালিকা করে কোন কোন মাদ্রাসা থেকে চামড়াগুলি, এই সমস্ত চামড়াগুলি তাদের আন্ডারে নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, নিয়ে এটাকে প্রসেসিং করুক। প্রসেসিং করার পরে এটা মনে করেন পাকিস্তান আছে, চায়না আছে, ইরান আছে, যে সমস্ত যারা কাঁচা মাল কিনে তাদের কাছে দিয়ে যে লভ্য অংশটা আছে, তুরস্ক আছে, তারপর আপনার মনে করেন ভিয়েতনাম আছে, যে এদেরকে ডাইরেক্ট দিয়ে যেই ইনকামটা আসে গভর্নমেন্টের টাকাটা গভর্নমেন্টে রাখুক এবং মাদ্রাসাকে বাকি টাকাটা দিয়ে দেবে, যাতে মাদ্রাসা সুন্দরভাবে এতিমখানা গেলে চলতে পারে। আচ্ছা আচ্ছা,
এর একটা প্রসেস। আর যদি তার একটা যদি না হয়, তাহলে প্রত্যেক মাদ্রাসায় জাকাত ফান্ডের থেকে 1 লক্ষ টাকা করে প্রত্যেকটা মাদ্রাসা অনুসারে, যেরকম চামড়া আছে চামড়া বাবদে, প্রসেসিং লেবার খরচ আছে, লবণ আছে, তাদেরকে রাখতে হবে। এই সমস্ত খরচ গভর্নমেন্টকে দিয়ে, গভর্নমেন্ট তত্ত্বাবধানকে দিয়ে এগুলিকে রিজার্ভ করে রাখতে হবে। এবং 6 মাস পরে, 3 মাস পরে, 2 মাস পরে গভর্নমেন্ট ওনাদের থেকে ডাইরেক্ট এগুলি নিয়ে রাষ্ট্রীয় মাধ্যমে এদিকে বাইরে ফরেন কান্ট্রি টেনে আমাদেরকে রেভিডেন্স বাড়াবার জন্য আমি গভর্নমেন্টকে এই জিনিসটা বলবো, মাদ্রাসাগুলোতে ঠিক মতো টাকাটা যাতে মাদ্রাসাগুলি ঠিক মতন পায়। আরেকটা হলো যে এই গভর্নমেন্টের যারা এখন যারা তত্ত্বাবধান আছেন, মেহরবানি করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে জাকাতের টাকাটা আছে, এই জাকাতের টাকাটা সুস্থভাবে বন্টন করার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা। এই টাকা দিয়ে আপনি বিলাসিতা করেন না, এই টাকা দিয়ে বিদেশে পাচার করার কোনো ব্যবস্থা করবেন না। যারা হকদার তাদেরকে আশা করব যে আপনারা এই টাকাগুলি তাদেরকে দেখানো দেন না। দরকার হয়, প্রয়োজন হয়, যে সমস্ত শহীদ পরিবার যারা মারা গেছে তাদের প্রত্যেক ফ্যামিলিকে এই টাকাটার পরিবর্তে তাদেরকে বিদেশে পাঠাবার জন্য একটা ব্যবস্থা করে দেন জাকাতের টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। কারণ হলো তারা তো অসহায় মজুর, মনে করেন যে এই টাকাটা ওনাদের দিলে এখান থেকে তারা স্বয়ংসম্পন্ন হয়ে যাবে, এটা একটা প্ল্যান হতে পারে। দ্বিতীয় কথা হলো যে যারা কমি মাদ্রাসা যে সমস্ত এতিমখানাগুলি আছে, এই এতিমখানাগুলি প্রচুর তাদের হিমশিম খাইতে হচ্ছে। শুধু কমি মাদ্রাসা কেন, না না না, বাংলাদেশে যত এতিমখানা আছে, আচ্ছা, এতিমখানা যত আছে তাদেরকে বলছি আমি। এতিমখানা যেখানে যেই জায়গায় আপনার জাকাতের টাকাটা প্রাপ্য এবং যারা জাকাত খেতে পারে ওইখানে আপনি জাকাতের টাকাটা ব্যবহার করবেন। কিন্তু জাকাতের টাকাটা নিয়ে আপনি 5,000 নিশান গাড়ি কিনবেন না, তাহলে কিন্তু আল্লাহ গজব আপনাদের উপর পড়বে। অপেক্ষা করেন। কারণ হলো এই শেখ পরিবার কি করেছে দেখেন, তারা দীর্ঘ 15 বছর তারা এই সিন্ডিকেট করে আজকে আমাদের চামড়াটাকে ধুলিসাৎ করে দিয়েছে। প্লাস আমাদের এত বড় ট্যানারি ছিল হাজারিবাগে, এই সমস্ত ট্যানারিগুলি সেই সাবার কোথায় নিয়ে তুলছে, আজ পর্যন্ত ডেভেলপমেন্টই হইতেছে। কারণ এটি হলো সমস্ত ভারতের চালে আমার চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছে দীর্ঘ 15 বছরে। কিন্তু এখনও নীল নকশা চলছে এই চামড়া নিয়ে। আমরা আশা করব বাংলাদেশের একটা চামড়া যেন বর্ডার দিয়ে যেন পাস না হয়। এবার আগে আপনারা সিল গালা করবেন, বাংলাদেশ থেকে কাঁচা চামড়া যেন একটা চামড়া ভারতের ভিতরে এই বছর না ঢুকে। আচ্ছা, এই চামড়া দিয়ে এই বছর আপনারা দেখাই দিন যে একটা চামড়ার দাম 2,000, 2,500, 3,000 টাকা একটা চামড়ার দাম। সেই চামড়া আপনারা কী করছেন, 200 টাকা, 250 টাকা, 300 টাকা দিয়ে দিচ্ছেন। আজকে কৃষক কী করছে, এই চামড়া নিয়ে অনেকে নদীতে ফালাই দিছে। কী করবে 200 টাকা নিয়ে, কী করবে? আপনি লবণ খরচ হয় 300 টাকা, 200 টাকা চামড়ার দাম হয়, কে কিনে নেবে চামড়া? তাই আমি করবো গভর্নমেন্ট এই শিল্পটাকে, এই চামড়া শিল্পটাকে কীভাবে রক্ষা করবে, কীভাবে তারা বাঁচাবে। আপনারা জরুরি ভিত্তিতে এখনই একটা টাস্ক ফোর্স গঠন করুন, করে প্রয়োজন হয় যত একটা ব্যাংকের মাধ্যমে, যে কোনো ব্যাংকের মাধ্যমে এখনো প্রায় 3.5 মাস সময় থাকুক। এখন থেকে প্ল্যান না নিলে এটা কাভার করতে পারবেন না। কারণ হলো আপনি এখানে মনে করেন যে লবণ আছে, এখানে জনশক্তি আছে, অর্থর ব্যাপার স্যাপার আছে, প্ল্যান পরিকল্পনা আছে, কোথায় রাখবেন, কোথায় নেবেন সেই ব্যবস্থা করতে হবে। এগুলি আপনি চিন্তা ভাবনা করতে হবে, এখন থেকে আপনি করতে হবে। হাতে কিন্তু সময় নেই, এই 3 মাস কিন্তু চোখের পলকে চলে যাবে। আপনার তাই চামড়া শিল্পকে আমাদের এতিমদেরকে বাঁচান, বাংলাদেশের দারিদ্র ব্যক্তিদেরকে এখান থেকে বাঁচান। কারণ হলো যে আপনারা এখানে যারা আছেন সবাই মরে যাবেন, আপনাদের টাকা তারা 5 তলা বিল্ডিংও জীবনে কোনদিন হইতে চায় না। এতিমরা 20 তলাও হতে চায় না। 20 তলা মালিক আপনারা হন। এদেশের গরিবদের অন্তপক্ষে খেটে খাওয়া মানুষদেরকে অন্তকে 2 বেলা ভাত রুটি দিয়ে আপনারা এই সহযোগিতা করে দেন। আর একটা হলো আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আপনি একটু আগে বলছেন যে অরাজকতা, সেটা তো আমি আগেই বলেছি যে গভর্নমেন্টের এই জন্য দায়ী হলো যারা আছে তারা,
কারণ হলো আপনার বিষ কেন আজ পর্যন্ত শেখ পরিবারকে এখনো বিচার এখনো হয় নাই, বিচার প্রক্রিয়াধীন। বিচার প্রক্রিয়াধীন আছে কেন বলবে, কেন তাদেরকে এখনো সেই ষড়যন্ত্রগুলি বাইরে গ্রেপ্তার করা হয়নি তাদেরকে। শস্যের মধ্যে শস্যের ভিতরে ভূত আছে যে কারণে গ্রেপ্তার করা হয়নি। যারা মনে করেছিল পিছন দেওয়া শেখ হাসিনা আবার এসে দেশকে আবার করবে, আমার মনে হয় না বাংলার জনগণ মেনে নেবে না। আপনি কি মনে করেন যে এখনো শেখ হাসিনার সরকারি ক্ষমতা আছে? অবশ্যই দিল্লি চালাইতেছে। না দিল্লির কথা বাদ দেন, দিল্লি আর ভাই শেখ হাসিনা দিল্লি তো আরো পরে। শেখ হাসিনা মানে দিল্লি সরকারই এখন শেখ হাসিনার সরকার অনেকে বলে, এটা ব্যাখ্যা দেয় এই যে শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি আছে, শেখ হাসিনার আমলের প্রধান সেনাবাহিনী প্রধান আছে, এবং শেখ হাসিনার সংবিধানেই এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হয়েছে। তাহলে শেখ হাসিনার সরকারই তো এখন আছে। যেহেতু বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নাই, তো কেউ বলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। এখন আপনি কি করে খণ্ডন করবেন? শেখ হাসিনাকে কিভাবে বিচার করবেন? ভাই এটাই বিচার করতে হলে আপনার সরকার পাল্টাতে হবে। এইটাই তো শুভঙ্করের ফাঁকি। সরকারকে আসলে পাল্টেছে? শোনেন, এইটাই তো শুভঙ্করের ফাঁকি। অনেকেই বলা করছেন যে আপনি তো ডক্টর ইউনূসকে বলছেন যে আপনি তো প্রধান উপদেষ্টা, আপনি উপদেশ দেন, আপনার উপদেশ শুনলে তো না হবে। তার উপদেশটা এক জিনিস, আর যদি সরাসরি একটি বিপ্লবী সরকারের প্রধান হয়ে বা রাষ্ট্রপতি হয়ে যদি একটু অর্ডিন্যান্স চেঞ্জ করে যদি স্টিয়ারিং হাতে নিত, সেটা তো আপনার এক প্রক্রিয়া। যদি রাষ্ট্রপতি রয়ে গেছেন শেখ হাসিনার লোক আত্মীয়, সেখানে প্রধান সেনাবাহিনীর প্রধান রয়ে গেছেন শেখ হাসিনার আত্মীয়, রাষ্ট্রপতি আত্মীয় না হলেও আত্মীয়ের আত্মীয়, তার নিয়োগকৃত। সেনাবাহিনী প্রধান তো তার সরাসরি আত্মীয়। এই দুটো বড় শক্তি থাকা অবস্থায় আমি মানে কি করে আশ্বস্ত হব যে আপনারা শেখ হাসিনার বিচার করবেন? কারণ হলো বিচার হবে কি না হবে সেটা আদালত বলবে, কিন্তু আমার তো যারা আছে এটাকে জনগণকে দেখাতে হবে প্রতিক্রিয়া, বা তাদের যে যারা করছে তাদেরকে শর্ট আউট করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকে আইনের আওতায় আগে আনতে হবে। কিন্তু তারা তো একটু সময় চাইছিল সংস্কারের জন্য, সেই সময়ও তো দিতে চায় না অনেকে, বলতে সময় নাই হাতে। কেমনে শোনেন, যারা বলতেছে যে আজকে নির্বাচন চিলাইতেছে, ওই দিনকে আপনারা কোথায় ছিলেন? ডিসেম্বরে কি আদৌ নির্বাচন হবে? আপনি 2002 সালে কোথায় ছিলেন যেদিনকে বাংলাদেশ ভারতকে প্যাডের ভিতরে চলে গিয়েছিল, বলছিল বাংলাদেশের সব বিয়ার অফ বাংলাদেশ সবকে ডগের ন্যায় দিল। যখন আমি বলেছিলাম সাবধান, বাংলাদেশ থেকে সাবধান থাকতে বলেছিল, এবং আলেম ওলামা থেকে দাড়ি টুপি থেকে অপমান করেছিল, তখন নিজের বাড়ি সম্পদ বিক্রি করে 100% ট্যাক্স দিয়ে যখন আমরা মামলা করলাম, তখন আপনারা কোথায় ছিলেন? আচ্ছা, তখন তো আমরা কেউ আগান নাই। তখন তো একজন এই যে শ্রমিক, একজন কৃষকের মতন দারিদ্র একটা ব্যক্তি রাষ্ট্রের পক্ষে আগাই আছে একা। আচ্ছা, মামলা করতে কিসের ট্যাক্স দিতে হয়? এটা গভর্নমেন্টের আন্তর্জাতিক আদালতের একটা ফিস আছে। কিরকম? সেটা 100, সেটা মনে করেন ওই সময় কত 67,000 850 টাকা কত টাকা আন্তর্জাতিক একটা ফি আছে। এটা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারির মাধ্যমে চালান করতে হয়, করে আপনি মামলা করতে চালান করে তারপর মামলা করতে হয়। আপনি 67,000 টাকা দিয়েছিলেন? 67,500 কত 700 কত ওইটাকে দিয়ে মামলা করেছি, 100% ট্যাক্স দিয়ে মামলা করেছি। মামলার রায় কি হলো? মামলা হলো সেই পত্রিকাটা ব্যান্ড করেছি, বন্ধ হয়েছে। আচ্ছা, বন্ধ হয়েছে, সেটা বন্ধ হয়েছে, কিন্তু সেই সময় বন্ধ দেয় নাই। ক্ষতিপূরণ কি করবেন আপনি? ওই সময় যদি মামলাটা যদি হইতো, সেই সময় তো এই ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের লোকেরা। আচ্ছা, তাদের গাড়িতে করে করছে, তাদের গাড়িতে করে তারা দেখাইছে, সাংবাদিক এনে তারা রাখছে, সাংবাদিকরা তারা খাওয়ান পোষণ তারা দিয়েছে, এবং তারাই বলেছিল বিদেশিতে ওই সময় 2000 কত সালে? 2002। তখন ওই সময় তারা বলছিল বাংলাদেশের সাহায্য দিয়েন না। প্রধানমন্ত্রী ছিলেন কে? শেখ খালেদা জিয়া ছিলেন তখন। আচ্ছা, হ্যাঁ, তখন দেখেন না তার বিরুদ্ধে হরতাল, 100 কত দিন হরতাল, আগুন দে জ্বালা। আপনার মামলার ব্যাপারে খালেদা জিয়া কি কোনো হেল্প করেছিলেন? না, এরা করবে কেন? এরা তো এদিকে দরকার নাই। তারা তো খালেদা জিয়াও করে নাই, শেখ হাসিনাও করে নাই, এমনকি তারা কেউ জিজ্ঞাসাও করে নাই যে আপনি যে মামলাটা নিয়ে করছেন আমাদের দাওয়াত দিচ্ছেন যে আগান, এবং সেনাবাহিনীর থেকেও কেউ বলে নাই, কোনো রাজনীতিবিদরাও কেউ বলেন নাই। কিন্তু পত্রপত্রিকার কাটিং দেখলাম যে অনেক সরকার তখন আপনাকে এ ব্যাপারে মানে ইন্টারন্যাশনালি জানানোর ওয়াকিফাইল করার জন্য বিবৃতি দিয়েছিলেন। না, তখন সরকার তো দিবে কেন বলো? তখন 1972 সালে যখনই শেখ মুজিব ক্ষমতা ছিল, দেশ যখন স্বাধীন হয়েছে, ওই সময় তারা তোফায়েল আহমেদ
মেজর এম এ জলিল, আব্দুল হাসান আবদুল্লাহ, এরা আমার বাড়িতে তখন গেছিলেন ওই সময়। আচ্ছা এবং কুদ্দুস মোল্লা ওখানকার, তারা আমার বাড়িতে গেছিলেন। আচ্ছা, তখন আমার বাড়িতে দেয় সব কিছু, আমার বাড়ি ঘর সব কিছু পুড়িয়ে ফেলাইছে। কোথায় বাড়ি, কোথায়? মেহেন্দিগঞ্জে, আমার গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ। তখন শেখ মুজিব ওই সময় তার মন্ত্রণালয় থেকে যারা শাহাদাত বরণ করেছেন, বাড়িঘর পড়েছে কারা? প্রথম পাকিস্তানিরা, কারণ আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে আমার ক্যাম্প ছিল, যে কারণে আমাদের বাড়িঘর সব কিছু পুড়িয়ে ফেলাইছে। 71-এর কথা বলছি। 71-এ সব কিছু পুড়িয়ে শেষ। 72-এ যখনই শেখ মুজিব যখনই তার ত্রাণ ভান্ডার থেকে যখন সে 2000 টাকা করে দিয়ে পাঠাইলো এবং একটা এইগুলো প্রত্যেক ফ্যামিলির জন্য পাঠাইছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সার্টিফিকেট দিয়ে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট হ্যাঁ, এবং কি তথ্য মন্ত্রণালয় তারা যাচাই বাছাই করে তারপর দেখেছে যে না এটা ঠিক আছে, তখন এইটা তারা এই সার্টিফিকেট সহ আমার ছবি সহ এবং বাংলাদেশের যে এই আপনার গিয়া ওই পত্রিকার কাটিং সহ তখন এটি আন্তর্জাতিক আদালতের থেকে আরম্ভ করে এবং বিদেশি যত দূতাবাস আছে, পত্রিকা আছে, তাদের কাছে তারা পাঠাইছে। আচ্ছা, যে উনি কোনো লাদেন নয়, উনি একজন শহীদ পরিবারের সন্তান, উনি আসলে লাদেন উনি লাদেন নয়, এবং কি উনি কোনো জঙ্গি সংগঠনের সাথে নাই। হ্যাঁ, এবং সারা বাংলা তদন্ত করে তারা দেখেছে যে আমার ভিতরে কোনো প্রকার কোনো ক্লেম কোনো কিছু নাই, বরং উনি একজন শহীদ পরিবার, উনি একজন শহীদ পরিবার সন্তান, একজন শহীদ পরিবার সন্তান। 71-এ আপনার বয়স ছিল কত তখন? 14-15। তো অনেকেই তো 14-15 বছরে যুদ্ধ করেছে। আমি তো ওই যে মেজাজুল আমার দিত ওই সময় অস্ত্র টানে রাত্রে নিয়ে কোথাও অস্ত্র ওখান দিয়ে দিয়েতাম। আচ্ছা, তার মানে আপনি তো মুক্তিযোদ্ধা? না, সে যুদ্ধ, ওই মুক্তিযুদ্ধ কেন, আমার বাবা মারা গেছে শহীদ করে হয়েছে, সেইটাই তো আজ পর্যন্ত খালি যাচ্ছে, দাদা খালি তো প্রিন্ট হচ্ছে। আপনার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন? আমার বাবা ছিল তো, অবশ্যই ছিল। মুক্তিযুদ্ধের ভাতা পেয়েছেন? কোথাও হচ্ছে ভাতা দেবে, আমি তো রাজাকার, ভাতা দেবে কোথেকে? কিন্তু আপনাকে বলা আছে রাজাকার। রাজাকার বলতেছে, কারণ হলো আমি রাজাকার, কারণ হলো ওই যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট বলে তারা বিভাগীয় তদন্ত করছে, ওকে, বরিশাল থেকে ওকে, মেহেন্দিগঞ্জ থেকে ওকে, এখান থেকে মন্ত্রীরা পর্যন্ত বলছে ওকে, সার্টিফিকেট আছে দিচ্ছে, দেখেন একদিন একটাকে। হ্যাঁ, কিন্তু তারপর বলছে প্রিন্টিংয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত সেটা প্রিন্টিংয়ে এখন পর্যন্ত যায় নাই। দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদারের কথা। আমির আলী হাওলাদারের চেহারার মধ্যে একটা নুরানি ভাব আছে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভদ্রলোক একজন অনেক বড় মাপের মানুষ, অত দুর্ভাগ্যবশত ওনার চেহারার সঙ্গে ওসামা বিন লাদেনের চেহারার মিল থাকার কারণে একসময় উনি অনেক হেনস্থার শিকার হয়েছেন। এবং আপনি নিজের মুখেই আপনারা শুনলেন 71-এ তাদের বাড়িঘর পুড়িয়েছে পাখানাদাররা, এবং তার বাবাও একজন শহীদ হয়েছেন, কিন্তু দাদা 4জন মারা গিয়েছেন, এবং তাদের কোনো মুক্তিযুদ্ধের তালিকায় তো নাই, তালিকার বারান্দাও তাদের নাম নেই, বরং তাকে আমির আলী হাওলাদারকে রাজাকার খেতাব দিয়ে অনেক তাকে অবমাননা করা হয়েছে। যাই হোক, সেই রিভিউ পত্রিকায় যে ছাপা হয়েছিল একসময় 2002 সালে, তাকে লাদেনের ছবির সাথে মিল রেখে তার ছবি প্রচ্ছদে দিয়ে এই রিভিউ পত্রিকা হংকং ভিত্তিক সেখানে ছাপিয়ে বাংলাদেশ সম্পর্কে সাবধান এরকম একটা কভার নিউজ করা হয়েছিল, যার বিরুদ্ধে উনি 12,000 কোটি টাকার মামলা করেছিলেন। তো যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের অর্থনীতি এবং বিশেষ করে চামড়া। আর আজ থেকে মনে করেন আর 3.5 মাস পর যে কুরবানি ঈদটা আসবে, তার আগেই যে চামড়া নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমাদের ব্যবসায়ীরা আমাদের চামড়ার টাকাটা পায়। বেসিক্যালি যে সমস্ত মাদ্রাসার এবং এতিমখানার ছাত্ররা যে চামড়ার টাকাটা পায়, সেখানে প্রতিটা চামড়া 200-250 টাকা দামে ফাঁকি দিয়ে নিয়ে নেওয়া হয়, এবং সেটা যেন না হয়, এবং বাংলাদেশের জন্য সেই চামড়া প্রসেসিং করা হয়, এবং সেই চামড়ার দাম যেন বেশ 2-3 হাজার করে পায়, এবং সে আমাদের এতিম ছাত্র মাদ্রাসার এবং অসহায় বাচ্চাদের জন্য, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যাতে ব্যয় করা হয়, সরকার তার জন্য একটি কমবক্তাকে সাথে নেবেন। সেটাই হচ্ছে ওই আমির আলী হাওলাদার সাহেব বলছিলেন। দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ 2 মিনিট কি বলবেন? আজকে আলোচনা আমি সরাসরি লাইভে নাই, আমার মোবাইলে রেকর্ড করা হচ্ছে, সেটা আমরা ইউটিউব চ্যানেলে দিব এবং পলিটিক্স ক্লাবের চ্যানেলে, এবং সেই সাথে আমার সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড দিব, লিঙ্ক দিব। জি, শেষ 2 মিনিট আপনি কি বলবেন দেশবাসীর উদ্দেশ্যে? এইভাবে কি দেশ চলতে পারে কিনা? আজকে আপনারা সচেতন থাকুন, দেশকে নিয়ে বড় ধরনের
ষড়যন্ত্র হচ্ছে। দেশ নিয়ে বড় ধরনের একটি ষড়যন্ত্র শুরু হচ্ছে। আপনারা সেখান থেকে অ্যালার্ট থাকুন এবং আজকে কারা সারা বাংলাদেশটাকে অশান্তি করতেছে এবং প্রশাসনকে বলুন যে আপনারা আরেকটু দায়িত্বশীল হন, আপনারা আরেকটু দায়িত্বশীল হন। আচ্ছা আচ্ছা, এত সহজ দায়িত্বশীল হবে না। যারা কথা শোনে না তাদেরকে লগে লগে বহিষ্কার করুন। বসে করুন। যেই পুলিশ কথা শোনে না তাদেরকে বহিষ্কার করুন। যে এসপি কথা শুনবে না তাকে বহিষ্কার করুন। যেই প্রশাসনের যে গাফিলতি করে বোঝা যাবে, আপনারা তাদের পিছনে গোয়েন্দা লাগান। কে গাফিলতি করে, কে কাজ করে। যে কাজ করে না তাকেই সরাসরি ওএসডি করে নতুন লোক নিয়ে কাজ করুন। কারণ কেন তারা কাজ করবে না? আজকে যখন তারা আজকে ওই সময় হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে, সে হত্যাকারীদের চিহ্নিত করে তাদেরকে বিচার করুন এবং অন্য যারা অন্যায় ছাড়া যারা ভালো লোক আছে তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে তাদেরকে এই চাকরি বহলভিত তাদেরকে রাখার জন্য এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই সাথে সবাই সহযোগিতা করতে হবে। দেশের বাইরে থেকে টাকা আনার ব্যাপারে আরও কিছু সহজসাধ্য ব্যাপার হচ্ছে। অনেকেই ডক্টর ইউনূসের প্রতি আস্থা জ্ঞাপন করে বাইরে পাচার হয়ে টাকা পাচার হয়ে যাওয়া টাকাগুলো দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটা আপনার একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য কথা বলছিলেন বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার। আপনাকে অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের স্টুডিওতে এসে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। যাক, আপনাকেও ধন্যবাদ, সারা দেশবাসীকেও ধন্যবাদ। দুইটি কথা রেখেই শেষ করে দিচ্ছি আমি। কারণ হলো, একটা হলো ইউনূস সরকার যখন আছেন, আপনি মেহেরবানি করে আমাদের ঋণের বোঝাটাকে মুক্ত করুন এবং বেকার সমস্যা থেকে আজকে 1 থেকে 2 কোটি বেকার সমস্যাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এই বলে শেষ করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।